হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। তো আজকে আমরা jQuery আরো একটা অ্যাডভান্স টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকে আমরা আজকে শিখব jQuery ট্রাভার্সিং। তো এই ট্রাভার্সিং ব্যাপারটা কি সেটা আগে আমরা এই যে ইমেজটা আছে ডান দিকে দেখতে পাচ্ছেন ব্রাউজারে, সেখান থেকে আমরা বোঝার চেষ্টা করব। তো আমরা যে এলিমেন্টগুলো সাজিয়ে থাকি, অর্থাৎ ডকুমেন্টে যে আমরা এলিমেন্টগুলো প্যারেন্ট চাইল্ড হিসাবে সাজিয়ে থাকি, সেগুলোকে আমরা কিভাবে ফাইন্ড বা সার্চ করতে পারি, তো সেই বিষয়টা আগে আমাদের বুঝে নিতে হবে। তো জেনারেলি এটা একটা ট্রি স্ট্রাকচার লাইক। তো সেই ট্রি স্ট্রাকচারের আন্ডারে অজস্র আমাদের কিন্তু আরো চাইল্ড থাকে, এবং যে টপে যেটা থাকে অর্থাৎ রুট যেটা, সেটা কিন্তু প্যারেন্ট, এবং প্যারেন্টের আন্ডারে বিভিন্ন চাইল্ড থাকে। তো এক্ষেত্রে কি ডিভের মধ্যে একটা চাইল্ড আছে ইউএল, আবার এই ইউএল এর কিন্তু দুটো চাইল্ড আছে, মানে দুটো এলআই। আর প্রথম যে এলআই আছে সেই এলআই এর আবার দুটো চাইল্ড আছে, স্প্যান আর আরেকটাও স্প্যান রয়েছে এক্ষেত্রে। আর দ্বিতীয় যে এলআইটা আছে, দ্বিতীয় এলআই এর ক্ষেত্রে তার চাইল্ড হলো বি, অর্থাৎ বোল্ড ট্যাগ। এখন আমরা যদি টপ টু বটম এভাবে আসতে থাকি, তাহলে আমাদের সম্পর্ক হয় প্যারেন্ট চাইল্ড, গ্র্যান্ড চাইল্ড, গ্র্যান্ড গ্র্যান্ড চাইল্ড। ওকে। আর যদি আমরা বটম থেকে আপের দিকে যেতে চাই, তাহলে সেটার ক্ষেত্রে কি হয়, এটা এর প্যারেন্ট হয়, এই স্প্যানের প্যারেন্ট হলো এলআই, আর এলআই এর প্যারেন্ট হলো ইউএল, ইউএল এর প্যারেন্ট হলো ডিভ। তো এখন যদি আমরা এই স্প্যানের সঙ্গে এই ইউএল এর সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে বলতে হবে এই স্প্যানের গ্র্যান্ড প্যারেন্ট হলো ইউএল। এবং এভাবে যদি বলি যে স্প্যানের সঙ্গে ডিভের কি রিলেশন, তাহলে আমাদের বলতে হবে স্প্যান হলো এই ডিভ হলো স্প্যানের গ্র্যান্ড গ্র্যান্ড প্যারেন্ট, তাই তো। তো যদি আমরা বাংলায় বলতে চাই, তাহলে আমাদের সেই বাবা, ছেলে, নাতি, তো এইভাবে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে খুব সহজ হয় বিষয়টা। এবার এই প্যারেন্ট চাইল্ড যেটা বিষয়টা, সেটা হলো আপনারা যদি W3 স্কুল বা অনলাইনে পড়েন, তাহলে সেক্ষেত্রে দেখবেন যে ওখানে লেখা আছে অ্যানসেস্টার আর ডিসেন্ডেন্টস। তো অ্যানসেস্টার মিনস হলো পূর্বপুরুষ, ওকে। আর ডিসেন্ডেন্টস মানে হলো যে চাইল্ড গুলো যারা আসছে বংশ পরম্পরায় নিচের দিকে, সেগুলোকে বলছে ডিসেন্ডেন্টস। ওকে, ব্যাস মানে এইটুকুই যে অ্যানসেস্টার্স আর ডিসেন্ডেন্টস। অ্যানসেস্টার হলো পূর্বপুরুষ, আর যখন নিচের চাইল্ড বা গ্র্যান্ড চাইল্ডের কথা বলা হয়, তখন তাকে ডিসেন্ডেন্টস বলা হয়। ওকে, আচ্ছা। এবার এছাড়াও প্যারেন্ট চাইল্ড ছাড়াও আরেকটা রিলেশন কিন্তু আছে, সেটা কি, সেটা হলো সিবলিংস, অর্থাৎ এক্ষেত্রে ভাই ভাই বা ভাই বোন, এই যে বিষয়টা, এটাকে বলছে সিবলিংস। আমরা কিন্তু সিএসএস এ এই বিষয়গুলো দেখেছিলাম, বা সিএসএস যারা করেছেন তারা অবশ্যই জানেন যে সিবলিংস বিষয়টা কি, প্যারেন্ট চাইল্ড বিষয়টা কি। তো এই ইউএল এর কিন্তু দুটো চাইল্ড আছে, কিন্তু এই যে দুটো এলআই আছে, এই চাইল্ড এরা একে অপরের কিন্তু সিবলিং। ঠিক একই রকম ভাবে এই যে এলআইটা আছে, এলআই এর মধ্যে কিন্তু দুটো স্প্যান আছে, এই দুটো স্প্যান কিন্তু একে অপরের সিবলিং, আর এদের কমন প্যারেন্ট এটা, তাই না। আবার এই দুটো এলআই এর প্যারেন্ট কিন্তু কমন, সেটাকে ইউএল। তো আশা করি বোঝা গেছে। কিন্তু ডান দিকের যে এলআইটা আছে, এই এলআই এর কিন্তু কোনো প্রকার কোনো মানে একটাই চাইল্ড আছে, তো এই চাইল্ডের কিন্তু আর কোনো সিবলিং এইভাবে নেই। তো এখানে আমি একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখাতে চেয়েছি যে এই প্যারেন্ট চাইল্ডের বা ট্রি স্ট্রাকচারের একটা স্ট্রাকচার, যে ট্রি কিভাবে চাইল্ড সিবলিং কিভাবে বোঝা যায়। তো তার জন্য একটা, হয়তো এই ইমেজটা যদি একটু ভালো করে ফলো করেন, দুটো কিন্তু দুরকম ভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে এখানে। তো নেক্সট আমরা চলে আসছি যে এই মুভ আমরা কিভাবে করতে পারি, অর্থাৎ এই আজকের যে ভিডিওতে, সেই ভিডিওতে আমরা দেখবো যে আমরা নিচের দিক থেকে এই ওপরের দিকে কিভাবে যেতে পারি। ঠিক আছে, মানে যেতে পারি বলতে এই আমি স্প্যানকে টার্গেট করে কি করে এলআই এর উপরে এফেক্ট দিতে পারি, বা স্প্যানকে টার্গেট করে কি করে আমরা ইউএল এর উপরে এফেক্ট দিতে পারি, সেই বিষয়গুলো আমরা দেখবো। অর্থাৎ আমরা ডাউন থেকে আপের দিকে যাব। ওকে, এই নিচের এই ব্লকটা যদি একটু পড়ে দেখেন, তাহলে দেখতে পাবেন যে অ্যান অ্যানসেস্টার ইজ আ প্যারেন্ট, গ্র্যান্ড প্যারেন্ট, গ্র্যান্ড গ্র্যান্ড প্যারেন্ট অ্যান্ড সো অন। তো নিশ্চয়ই অ্যানসেস্টারের মানে বোঝা গেছে। এরপরে কি আছে, এই ডিসেন্ডেন্ট, ডিসেন্ডেন্ট ইজ আ চাইল্ড, গ্র্যান্ড চাইল্ড অ্যান্ড গ্রেট গ্র্যান্ড চাইল্ড। ওকে, তো এই দুটো ক্লিয়ার। আর নেক্সট হলো সিবলিং, সিবলিং শেয়ার দ্য সেম প্যারেন্ট, অর্থাৎ যাদের প্যারেন্ট সেম, যে এলিমেন্টগুলোর প্যারেন্ট সেম, তাদেরকে সিবলিং বলা হচ্ছে এক্ষেত্রে। এখন আমি এখানে এস্টিমেটটা দেখাচ্ছি এই ব্লকের। এই যে ডিপটা রয়েছে ব্লক নামে, অর্থাৎ এই যে ইয়েলো কালারের যে বক্সটা আছে, সেটার আমি HTML এর স্ট্রাকচারটা দেখাচ্ছি। তো সবার প্রথমে দেখুন ব্লক আছে, এবং ব্লকের মধ্যে
এই ব্লকটা একটা ডিভ, এই ব্লকের মধ্যে একটা ইউএল আছে এবং ইউএল এর ভিতরে আছে 3টে এলআই। ওকে, আর এই এলআই এর ভিতরে কিন্তু স্ট্রং নামে আরেকটা ট্যাগ রয়েছে। ঠিক আছে, তো এটা হলো বেসিক স্ট্রাকচার একটা। এখন আমি চাইছি যে এই স্ট্রংটাকে টার্গেট করতে, এবং এই কাজটা ঘটবে রিফ্রেশ করার পরে, ব্রাউজার রিফ্রেশ করার পরে। আমি কোনো ক্লিকের উপরে কাজ করছি না। তো এই ট্রাভার্সিং মানে আপ বটম থেকে উপরের দিকে যদি যেতে হয়, মানে আমি নিচ থেকে যদি উপরের দিকে যেতে চাই, তার জন্য আমাকে 3টে মেথড দিয়েছে jQuery। সেটা হলো প্যারেন্ট, প্যারেন্টস আর প্যারেন্টস আনটিল। ওকে, তো সবার প্রথমে আমি প্যারেন্ট দেখছি। তো সবার প্রথমে আমি সিলেক্ট করছি স্ট্রং। তো এইখানে যে স্ট্রং ট্যাগটা আছে সেই স্ট্রং ট্যাগটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো যে কোনো একটা এখানে মিন করবে। তো আমি স্ট্রং যে ট্যাগটা আছে সেই ট্যাগের সঙ্গে আমি যদি লিখি প্যারেন্ট, এবং প্যারেন্টের পরে আমি চাইছি যে স্ট্রং ট্যাগের যে প্যারেন্টগুলো আছে সেই প্যারেন্টগুলোর কালার হয়ে যাবে রেড। তো এখন যদি ব্রাউজার রিফ্রেশ করি তাহলে খেয়াল করে দেখবেন এখানে যে প্যারেন্টটা ছিল, তো এখানে মানে সরি যে স্ট্রং ট্যাগ ছিল, অর্থাৎ এই যে সিবলিং, ডিসেন্ডেন্ট, অ্যানসেস্টর, এগুলো হলো স্ট্রং ট্যাগ। এখানে হয়তো দেখতে পাচ্ছেন। তো এর যে প্যারেন্ট, এর প্যারেন্টকে এলআই। ঠিক আছে, তো এই এলআই গুলো দেখুন কালার কিন্তু আপনার রেড হয়ে গেছে। এখন আরো যদি ভালো করে বুঝতে চান তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, এইভাবে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারেন। এবার দেখবেন যে এই এলআই গুলো কিন্তু কালার হয়েছে। তাহলে আমরা কিভাবে এই কাজটা করতে পারলাম? আমরা যদি এই স্ট্রং ট্যাগটাকে ধরে যদি স্টাইল করতে চাই, এবং সেই স্টাইলটা এফেক্টটা পড়বে কার উপরে? এলআই এর উপরে, অর্থাৎ প্যারেন্টের উপরে। তাহলে আমরা কিন্তু এইভাবে প্যারেন্ট লিখে এই কাজটা করতে পারি। ওকে, ঠিক একই রকম ভাবে আমরা যদি এখানে ইউএল লিখতাম এবং ইউএল এর প্যারেন্ট কে হতো? ইউএল এর প্যারেন্ট কিন্তু ব্লক হতো। তো দেখুন এবার কি হচ্ছে, এই ব্লকটা কিন্তু রেড হয়ে যাবে। দেখছেন এই ব্লকটা কিন্তু রেড হচ্ছে। তাহলে আমরা কিন্তু একটা স্টেপ যদি আগে যেতে চাই, মানে একটা স্টেপ উপরের দিকে যেতে চাই, তাহলে আমাদেরকে কিন্তু এই প্যারেন্ট মেথডটা ইউজ করতে হবে এইভাবে। ওকে, আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আমি দেখবো যে এই প্যারেন্টস এই ব্যাপারটা কি। ওকে, তো এই প্যারেন্টস ব্যাপারটা আমাকে দেখতে হলে আমি এখানে প্যারেন্টস লিখলাম। এবার আমি সেই একই রকম ভাবে স্ট্রংটাকেই রেখে দিলাম এখানে স্ট্রং। এখন এই যে স্ট্রং যে ট্যাগটা আছে, তো এর প্যারেন্টকে এলআই, এলআই এর প্যারেন্টকে ইউএল, ইউএল এর প্যারেন্টকে ডিভ, ডিভ এর প্যারেন্টকে বডি, বডির প্যারেন্ট কি আছে? এইচটিএমএল। তো প্যারেন্টস এর ক্ষেত্রে কি হয়? প্যারেন্টস কিন্তু আপনি যেখান থেকে সিলেক্ট করেছেন তার উপরে যতজন প্যারেন্ট আছে, ঠিক আছে, গ্র্যান্ড প্যারেন্ট, গ্রেট গ্র্যান্ড প্যারেন্ট, সবাইকে কিন্তু এখানে সিলেক্ট করবে। তো আমি যদি রিফ্রেশ করি তাহলে আমার হিসাব মতো এই বডিটাও কিন্তু রেড হয়ে যাওয়ার কথা। তো দেখুন একই রকম ভাবে কিন্তু এই বডিটা কিন্তু রেড হয়ে গেছে এখানে। ওকে, তো এটা প্যারেন্টস মানে হলো আমার যতটা উপরে যাওয়া সম্ভব, মানে আলটিমেটলি এইচটিএমএল অবধি পৌঁছাবে। তো সমস্ত কিছু কিন্তু ব্যাকগ্রাউন্ড রেড হয়ে গেছে। এখন আমি চাইছি এই যে প্যারেন্টস এর মধ্যে এখানে একটা অপশনাল একটা এখানে এলিমেন্ট পাস করা যায়। অর্থাৎ আমি চাইছি যে এই স্ট্রং থেকে এই ইউএল পর্যন্ত হবে, অথবা এই স্ট্রং থেকে ব্লক পর্যন্ত হবে, এর বাইরে যেন না যায়, মানে এই বডি পর্যন্ত বা এইচটিএমএল পর্যন্ত যেন না পৌঁছায়। তো সেক্ষেত্রে আমরা এরকম লিখে দিতে পারি এখানে ডট ব্লক। ওকে, এই ডট ব্লকটাকে যখন আমি এখানে প্লেস করব, এবার যখন রিফ্রেশ করব, তখন দেখবেন এই ব্লকের মধ্যে কিন্তু এটা সীমাবদ্ধ আছে। ওকে, একই রকম ভাবে আমি যদি এখানে ইউএল লিখে দিতাম, এই ইউএলটা কি হতো তখন? এই স্ট্রং থেকে ইউএল পর্যন্তই এটা হতো। আর এখানে খেয়াল রাখতে হবে এটা কিন্তু প্যারেন্ট না, প্যারেন্টস। ওকে, তো এখন দেখুন এই ইউএলটাই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়েছে। একই রকম ভাবে আমরা যদি এখানে শুধুমাত্র এলআই লিখতাম তাহলে এটা কিন্তু এলআই পর্যন্তই পৌঁছাতো। ওকে, তো এই আমি স্ট্রং সিলেক্ট করে এলআই কে এইভাবেও আমি স্টাইল করতে পারি, অথবা আমি কিন্তু শুধুমাত্র প্যারেন্ট লিখেও করতে পারি। তো তফাৎটা কি হলো? প্যারেন্টের ক্ষেত্রে একটা স্টেপ পিছনে যায়, আর প্যারেন্টস এর ক্ষেত্রে একদম এইচটিএমএল পর্যন্ত এটা কিন্তু ধরা যায়। এবার আমরা এক্সট্রা এখানে যদি একটা প্যারামিটার মানে আর্গুমেন্ট পাস করি যে আমি কোন পর্যন্ত চাইছি, তাহলে কিন্তু সেটাও আমরা এখানে ফিল্টার আউট করতে পারি এইভাবে। ওকে, এবার হলো লাস্ট প্যারেন্টস আনটিল। এই বিষয়টা কি? তো প্যারেন্টস আনটিল অনেকটা
প্যারেন্টস এর মতোই, কিন্তু একটু ডিফারেন্ট। এখানে কি হবে, এখানে ডিফারেন্ট হবে। আমি চাইছি যে এই স্ট্রং থেকে, মানে এই স্ট্রং থেকে শুরু করছি, স্ট্রং থেকে ব্লকের মধ্যে এইটুখানি যে জায়গার মধ্যে আমি মুভমেন্ট করতে চাইছি। তো বেসিক্যালি এক্ষেত্রে ব্লক পর্যন্ত কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে না, আমার শুধু ইউএল পর্যন্তই হবে। তো ব্যাপারটা কি একটু বুঝে নিই। আমি যদি এখন এখানে ইউএল প্লেস করি, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে খেয়াল করে দেখুন, যে এই এলআইটা, ঠিক আছে, এই আমি যেহেতু ইউএল দিয়েছি তো এলআই পর্যন্ত গেছে। আমি যদি এখন এখানে ব্লক লিখতাম, এবার দেখুন, তাহলে কিন্তু এটা ইউএল পর্যন্তই গেছে, মানে এই ব্লকটাকে কিন্তু করেনি। আর এক্ষেত্রে আমি যদি এখানে শুধুমাত্র প্যারেন্টস লিখতাম, তাহলে আমার কি হতো, এই ব্লকটাও কিন্তু ইনক্লুডেড হতো। তো হয়তো বোঝা গেছে যে একটু কনফিউজিং হলেও যে প্যারেন্টস কিন্তু ডিফারেন্ট প্যারেন্ট আনটিলের থেকে। কি ডিফারেন্ট? প্যারেন্ট আনটিলে কি হয়, এখানে যে এলিমেন্টটা পাস করা হয় সেইটাকে বাদ দিয়ে, মানে তার নিচে যেটা আছে সেই পর্যন্তই কিন্তু যায়। আর প্যারেন্টস এর ক্ষেত্রে কি হয়, প্যারেন্টস জেনারেলি আপনি যদি প্যারেন্টস লেখেন তাহলে কিন্তু আপনার HTML পর্যন্ত পৌঁছে যাবে এই সিলেকশনটা। আর যদি এখানে কোনো এলিমেন্ট পাস করেন তাহলে সেটা সেই পর্যন্ত গিয়েই থেমে যাবে। ওকে, তো এটাই ছিল প্যারেন্টস আর প্যারেন্ট আনটিলের মধ্যে ডিফারেন্স, আর এটাকে কিভাবে ইউজ করতে হয়। আমরা অবভিয়াসলি কোনো প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব কোনো একটা প্রজেক্টের মাধ্যমে, সেটা মিনি প্রজেক্ট হবে। তো তাহলে আমরা এই বিষয়টা আরো ক্লিয়ার বুঝতে পারবো। ওকে, তো আজকের ভিডিও এতটুকুই। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আরো অ্যাডভান্স জিনিস কিছু শিখবো, তারপরে আমরা একটা মিনি প্রজেক্ট তৈরি করব। ওকে, ধন্যবাদ।